23 এপ্রিল পুলিশ সেই ডাম্পস্টারে তল্লাশি চালায়। সেখানে তারা পায় লিমনের ব্যবহৃত কালো ফ্লোরম্যাট, যা ছিল রক্তমাখা, রান্নার সেই হাঁড়ি পাতিল, লিমনের ওয়ালেট সহ আইডি কার্ড, ছেঁড়া ও রক্তমাখা গ্রে শার্ট, হাফ প্যান্ট, মোজা, স্যান্ডেল, চশমা এবং বৃষ্টির গোলাপি রঙের আইফোনের কেস। আর ডিএনএ পরীক্ষায় কালো ম্যাটের রক্ত বৃষ্টির সাথে এবং গ্রে টি শার্টের রক্ত লিমনের সাথে মিলে যায়। মৃত্যুকে চেনা যায় না যতক্ষণ পর্যন্ত নিজেদের বা কাছের কেউ না মরে যায়। আর মৃত্যু যদি হয় অস্বাভাবিক, তখন তো তা আরও মেনে নেওয়া যায় না। বলছি, আমেরিকাতে বাংলাদেশ শিক্ষার্থী বৃষ্টি ও লিমনের খুনের শিকার হয়ে মৃত্যুর কথা। আমরা সাধারণত ধরে নেই আমেরিকা মানেই উন্নত জীবন, নিরাপদ পরিবেশ। না জেনে না বুঝে অনেকেই ভরসা করতে থাকি, রুম শেয়ার করতে থাকি। কিন্তু দেখুন, সেখানেই বৃষ্টি খুনের শিকার হলেন সেই আমেরিকার মতো পরিবেশে বেড়ে ওঠা লিমনও। বৃষ্টি বা লিমন প্রথম নন, নানা সময়ে আরও শিক্ষার্থীর এমন মৃত্যুর খবর আমরা গণমাধ্যমে দেখেছি। কিন্তু কেন এমনটা হয়? এমন মৃত্যুগুলো কি বার্তা দেয়, কোথায় সাবধান হতে বলে, সেটাই বোঝার জন্য এই হত্যাকাণ্ডের ভেতর বাহিরের ঘটনা প্রবাহ বোঝা দরকার। ফক্স নিউজ, আল জাজিরা বা বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে তোলপাড় চলছে দুই বাংলাদেশি মেধাবী ছাত্রের হত্যাকাণ্ড নিয়ে। গণমাধ্যমের তথ্য, তদন্তকারী সংস্থা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল কোর্টের ডকুমেন্টস বলছে, বৃষ্টির এক বন্ধু ইউএসএফ পুলিশকে জানায় যে সে 17 এপ্রিল বৃষ্টির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল, কিন্তু তার ফোন অফ ছিল। এরপর সে তাদের কমন ফ্রেন্ড লিমনের সাথেও যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু লিমনের ফোনও বন্ধ পায়। নিখোঁজ ছাত্রদের আরেকজন বন্ধু জানায় 16 এপ্রিল সকাল 11:30টার দিকে বৃষ্টির সাথে তার শেষ কথা হয় ফোনে। এরপর দুপুর 2:14-তে বৃষ্টি তাকে ফোন করে তার চশমাটা নিয়ে আসতে বলল। বৃষ্টি আর কখনোই সেটা নিতে আসেনি। 17 এপ্রিল শুরুতে যে বন্ধুর কথা বলছিলাম, প্রথম বন্ধুটা লিমনকে তার 13612 এভালন হাইটস বুলভার্ডের অ্যাপার্টমেন্টে খুঁজতে যায়। সেখানে লিমনের রুমমেট জানায় লিমন কোথায় আছে সে জানে না। আর এই রুমমেটই হচ্ছে হিশাম আবু গারবেই। আবু গারবের আলাপে আসবো আরো বিস্তারিতভাবে, তার আগে আরেকটু জানাই। 18 এপ্রিল ফ্লোরিডা পুলিশ বৃষ্টির ওয়ার্কপ্লেসে যায় এবং তার অফিসের ভেতরে লাঞ্চ বক্স, ম্যাকবুক এবং একটি বড় পার্স আর আইপ্যাড সহ তার বেশ কিছু পার্সোনাল জিনিসপত্র খুঁজে পায়। আইপ্যাডে লিমন আর বৃষ্টির ফেসবুক মেসেঞ্জারের কনভারসেশন ছিল, যা থেকে কনফার্ম হওয়া যায় যে তারা নিজেদের লোকেশন শেয়ার করেছিল। এই লোকেশন থেকেই জানা যায় 16 এপ্রিল দুপুর 12:41-এ বৃষ্টি ফ্লেচার এভিনিউর কাছাকাছি ছিল এবং লিমনকে ফোন করেছিল। এরপর 2 ঘন্টার মধ্যে বৃষ্টির নাম্বার থেকে বেশ কয়েকটি কল আসে এবং মেসেজও আসে। আর এখানেই সিসিটিভির ফুটেজ বলছে 16 এপ্রিল দুপুর 12:08-এ বৃষ্টি অফিস থেকে বের হয়ে যায় এবং তার মাথায় ছিল তখন একটা ছাতা। এবার আসি লিমনের ফোনের লোকেশন ডাটায়। দেখা যায় বিকেল 4টা থেকে 6টার মধ্যে ফোনটা লিমনের স্কুল ও বাসার আশেপাশে ছিল। সন্ধ্যা 7:43 সেটা কোর্টনি ক্যাম্পবেলের দিকে সরে যায় এবং রাত 8:25 পর ক্লিয়ার ওয়াটারে অবস্থান করে। আর ঠিক এই জায়গাটিতেই পুলিশের নজরে আসে লিমনের রুমমেট হিশাম আবু গারেবি। শুরুতেই যার কথা বলছিলাম, সে দাবি করে এই দুই শিক্ষার্থী কোথায় আছে সে কিছুই জানে না। কিন্তু একজন ডিটেকটিভ খেয়াল করলেন আবু গারবিয়ের বাম হাতের কনিষ্ঠ আঙ্গুলটি কাটা এবং ব্যান্ডেজ করা। কিভাবে কাটলো জিজ্ঞেস করলে সে জানায় পেঁয়াজ কাটতে গিয়ে। সে আরো জানায় ডাক্ট টেপ আর টয়লেট পেপার দিয়ে আঙ্গুল পেঁচিয়ে রেখেছিল সে। তদন্তকারীরা তার গাড়ির ট্যাগ ট্রেক করে দেখতে পান একটি সাদা হুন্ডাই জেনেসিস G80 চালায় সে। সেই গাড়ি 16 এপ্রিল সন্ধ্যা 7:53 কোর্টনি ক্যাম্পবেল কজওয়ের ওপর দিয়ে যাচ্ছিল। লিমনের ফোনের শেষ লোকেশন পিং হওয়ার মাত্র 10 মিনিটের মধ্যে। অর্থাৎ গাড়ি আর লিমনের ফোন একই সময় কোর্টনি ক্যাম্পবেল এবং ক্লিয়ার ওয়াটারেই ছিল। পুলিশ আবু গারেবিকে যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে প্রথমে ক্লিয়ার ওয়াটারে যাওয়ার কথা অস্বীকারই করেছিল। পরে যখন প্রমাণ দেখানো হয় এবং ক্লিয়ার ওয়াটারে থাকার ব্যাপারে গাড়িটি নিয়ে চ্যালেঞ্জ করা হয়, তখন আবু গারেবি দাবি করে যে সে ফোনের ম্যাপস অ্যাপ ইউজ করে মাছ ধরার জায়গা খুঁজতে গিয়েছিল। এরপর সে বলে লিমন আর বৃষ্টিকে ক্লিয়ার ওয়াটারে ড্রপ করতে গিয়েছিল লিমনের পরামর্শে। লোকেশন হিস্ট্রি দেখতে চাইলে সে তদন্ত কর্মকর্তাদের জানায় সেটা সে মুছে ফেলেছে। ডিটেকটিভরা লিমনের বেডরুম আবার সার্চ করে এবং দরজার কাছে ফ্লোরে মেয়েদের একজোড়া পুমা স্নিকার্স দেখতে পায়। তারা ডেস্কের উপর একটা কালো ছাতাও পায়। প্রথম রুমমেট কনফার্ম করে যে স্নিকার্সগুলো বৃষ্টির ছিল।
আর কোর্টের ডকুমেন্টস বলছে ইউএসএফ সিসিটিভি ফুটেজে বৃষ্টি এই একই জুতো পরে ছিল এবং ছাতাটাও অবিকল ওটার মতোই ছিল যেটা নিয়ে সে অফিস থেকে বের হয়েছিল। এদিকে অ্যাপার্টমেন্টের ময়লার বিনে পাওয়া যায় একটা সিভিএস এর রিসিট। 16 এপ্রিল রাত 10:47 কেনা হয়েছিল ট্র্যাশ ব্যাগ, লাইজল ওয়াইপস, ফেব্রিজ। সেখানে সিলভার ডাক্ট টেপের টুকরাও পাওয়া যায়, যার ভেতরে রক্তমাখা সাদা টিস্যুও ছিল। পুলিশ নিশ্চিত হয় এগুলো ডেলিভারিতে অর্ডার করা হয়েছিল। প্রথম রুমমেট জানায় 16 এপ্রিল রাতে বাসায় ফিরে এসে দেখে কয়েকটা জিনিস নেই। তার মধ্যে ছিল কিচেনের কালো কুশন ফ্লোর ম্যাট, লিমনের হাঁড়ি পাতিল আর একটা তোয়ালে। রাতে সে আরও দেখেছিল আবুগারেবি রোলার ট্রলি কাটে কার্ডবোর্ড বাক্স ভরে কম্প্যাক্টার ডাম্পস্টারে ফেলে আসছে। আবু গারেবিকে এই কথা যখন পুলিশ জিজ্ঞেস করে তখন আবু বলেছিল সে রাতে ময়লা আর পুরনো কাপড় সে সময় ফেলে দিয়েছিল। 23 এপ্রিল পুলিশ সেই ডাম্পস্টারে তল্লাশি চালায়। সেখানে তারা পায় লিমনের ব্যবহৃত কালো ফ্লোরম্যাট, যা ছিল রক্তমাখা, রান্নার সেই হাঁড়ি পাতিল, লিমনের ওয়ালেট সহ আইডি কার্ড, ছেঁড়া ও রক্তমাখা গ্রে শার্ট, হাফ প্যান্ট, মোজা, স্যান্ডেল, চশমা এবং বৃষ্টির গোলাপি রঙের আইফোনের কেস। আর ডিএনএ পরীক্ষায় কালো ম্যাটের রক্ত বৃষ্টির সাথে এবং গ্রে টি শার্টের রক্ত লিমনের সাথে মিলে যায়। পুলিশ অ্যাপার্টমেন্টে তল্লাশি চালিয়ে কিচেন থেকে আবু গারেবের বেডরুমের দিকে যাওয়ার হলওয়েতে ছোট ছোট রক্তের দাগ দেখতে পায়। আবু গারেবের বেডরুমের ফ্লোরের কার্পেটেও দাগ ছিল। 3টি জায়গা ছাড়া বাকি সব জায়গায় টেস্ট রেজাল্টে রক্তের উপস্থিতি পজিটিভ আসে। রক্তমাখা জায়গাগুলোতে যখন এনহান্সমেন্ট এজেন্ট ইউজ করা হয় তখন ফোয়ার থেকে শুরু করে কিচেন হয়ে হলওয়েতে আবু গারেবের বেডরুমের দিকে রক্তের একটা বড় প্যাটার্ন দেখা যায়। আবুর বেডরুমের ফ্লোরে মানুষের আকারের মতো 2টা আলাদা রক্তের প্যাটার্ন ছিল, যা কার্পেটের একেবারে ভেতরে ঢুকে গিয়েছিল। এনহান্স করা রক্তের প্যাটার্নগুলো দেখে মনে হচ্ছিল কিছু একটা ঘষে টেনে নিয়ে যাওয়া হয়েছে। আবু গারেবের বিছানার নিচে হেভি ডিউটি কালো ট্র্যাশ ব্যাগের 3 রোলের একটা বাক্স পাওয়া যায়, যা কম্প্যাক্টার থেকে পাওয়া জিনিসগুলোর ব্যাগের মতোই ছিল। তার বাথরুমে ডাক্ট টেপও পাওয়া যায়। আবু গারেবের ফোনের ফরেনসিক বিশ্লেষণে বেরিয়ে আসে আরও ভয়াবহ তথ্য। 7 এপ্রিল অ্যামাজন থেকে ডাক্ট টেপ, 11 এপ্রিল ফায়ার স্টার্টার, চারকোল, ট্র্যাশ ব্যাগ ও লাইটার ফুয়েল অর্ডার করেছিল আবু। 15 এপ্রিল নকল দাড়ি শিপমেন্ট হয়েছিল। সবচেয়ে চাঞ্চল্যকর, 13 এপ্রিল সে চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করেছিল একজন মানুষকে কালো গার্বেজ ব্যাগে ভরে ডাম্পস্টারে ফেললে কি হবে। চ্যাটজিপিটি বিপজ্জনক বললে সে লিখেছিল তারা কিভাবে খুঁজে বের করবে। এছাড়া সে জিজ্ঞেস করেছিল গাড়ির ভিন নম্বর বদলানো যায় কিনা, লাইসেন্স ছাড়া বাসায় বন্দুক রাখা যায় কিনা, স্নাইপারের গুলিতে মাথায় লাগলে কেউ বাঁচে কিনা, প্রতিবেশী বন্দুকের শব্দ শুনবে কিনা। 17 এপ্রিল রাত 12:26 চ্যাটজিপিটিতে সার্চ করা হয়। হিলসবরো রিভারসাইড পার্কে কি গাড়ি চেক করা হয়? এরপর তার ফোনের লোকেশন রাত 1:30 হার্ভার্ড ফ্রাঙ্কল্যান্ড ব্রিজে থামে, এরপর পশ্চিমে গিয়ে আবার সেটা ফেরে। শেষ পর্যন্ত 24 এপ্রিল ব্রিজে তল্লাশি চালিয়ে পুলিশ পায় একটা কালো হেভি ডিউটি ট্র্যাশ ব্যাগ। ভেতরে মানুষের দেহাবশেষ, অনেকটাই পচে যাওয়া। পরে ডিএনএ পরীক্ষায় নিশ্চিত হওয়া যায় এটি লিমনের মরদেহ। তার হাত পা বাঁধা ছিল, শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন, পিঠে প্রায় 10 সেন্টিমিটার গভীর একটি ক্ষত যা লিভার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। মৃত্যুর কারণ মাল্টিপল শার্প ফোর্স ইনজুরি, হোমিসাইড বলছে তদন্ত সংস্থা। হিশাম আবু গারবে সম্পর্কে খুব বেশি তথ্য এখনো পর্যন্ত গণমাধ্যমে পাওয়া যায়নি। তবে 22 এপ্রিল পুলিশ আবু গারবের মায়ের সাথে যোগাযোগ করে। তিনি জানান শনিবার রাত 9টা থেকে 12টার মধ্যে তিনি শেষবার ছেলেকে বাসায় দেখেছিলেন। তখন তিনি ছেলের শরীরে কোনো আঘাতের চিহ্ন দেখেননি। আন্তর্জাতিক গণমাধ্যম আর তদন্ত সংস্থার তথ্য বলছে আবু গারবের অ্যাঙ্গার ম্যানেজমেন্টের সমস্যা ছিল। অতীতে তার পরিবারের সাথে ভায়োলেন্ট আচরণের রেকর্ডও রয়েছে। এখনো পর্যন্ত নাহিদা বৃষ্টিকে খুঁজে পাওয়া যায়নি। কোর্টের নথি বলছে তিনি এখনো বেঁচে আছেন এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। আবু গারবেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আনা হয়েছে প্রথম মাত্রার হত্যার 2টো অভিযোগ। বিচারক তাকে বিনা জামিনে কারাগারে রাখার আদেশ দিয়েছেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। পোস্টের সাথেই থাকুন।